আগের আইনে বলা ছিল যে প্রত্যেক সরকারি কর্মকর্তা বছর শেষে তার আয় ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকিবেন। হ্যাঁ, বাধ্য থাকিবেন, কিন্তু এখন সেই জায়গাটায় বলা হয়েছে প্রয়োজনে। প্রয়োজনে হওয়ার কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে এই প্রয়োজনে শব্দটা হওয়ার কারণে কোন সরকারি কর্মকর্তার অঢেল সম্পদের উৎস অনুসন্ধানের জন্য দুদককে আদালতের মাধ্যমে তার হিসেব চাইতে হবে। তো নিশ্চয়ই সেলিনা বানুর মতো এরকম পাসপোর্ট অফিসে নিজে একজন সেলিনা বানু না, এখানে সে অসংখ্য সেলিনা বানু আছে সেখানে। এবং আমার ধারণা সে টপ টু বটম সেখানে এই 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 দুর্নীতির ভাগিদার এরা সবাই। দুর্নীতি বান্ধব একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যদি প্রত্যাশা করি যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, এটা কখনোই আসলে বাস্তবায়ন করা সম্ভব না। যেখানে হাত দিবেন সেখানে আপনি আসলে দেখবেন যে দুর্নীতির খই ফুটছে আসলে। হ্যাঁ, আমি এই কথাটাকে এইভাবে বলতে চাই যে যেই ডিপার্টমেন্টের অপরাধ, সেই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে কি আসলে দোষটাকে বের করার সুযোগ আছে কিনা। গত বেশ কিছুদিন ধরেই দুর্নীতি একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই র্যাবের ডিজি ছিলেন যে বেনজির আহমেদ, তাকে নিয়ে মোটামুটি বড় ধরনের একটা তার দুর্নীতির সব চিত্র এবং কত টাকা তিনি আত্মসাৎ করেছেন বা কত টাকার সম্পদ আছে এইসব নিয়ে এসেছে। সম্প্রতি যেটা এসেছে যেটা হচ্ছে যে পাসপোর্ট অধিদপ্তরের এক এডিজি, যিনি কিনা 9 দিনের জন্য ডিজির দায়িত্ব পেয়েছিলেন ডিজি অসুস্থ থাকায়, সেটা গত বছরের নভেম্বরে। তো এর মধ্যে সপ্তাহের 2 দিন শুক্র শনি ছিল বন্ধ, অর্থাৎ 7 দিন তিনি দায়িত্ব পালন করেছেন। এবং এই 7 দিনে তিনি প্রায়, বলা হচ্ছে, অভিযোগ উঠেছে যে 7.5 কোটি টাকার মতো তিনি হাতিয়ে নিয়েছেন। এবং এই হাতিয়ে নেওয়াটা বিষয়টা যেটা কালবেলা একটা রিপোর্ট করেছে, আপনারা দুজনেই মনে হয় দেখেছেন। যদিও এই রিপোর্টটা কালবেলা এই মুহূর্তে আমি তাদের অনলাইনে আর দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে এটার মানে লিঙ্কটা রয়ে গিয়েছিল। এনিওয়েজ, সো ওই রিপোর্টটা অনুযায়ী যেটা বলা হয়েছে যে এই মানে যে এডিজি সেলিনা সেলিনা বানু, তিনি যেটা করেছেন, আমি যতটুকু ওই রিপোর্ট অনুযায়ী, যে মাল্টিপল পাসপোর্টের অন্তত 500টা ফাইল ছেড়ে দিয়েছেন, এবং যেটার ফলে তিনি প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা করে নিয়েছে এক একটা ফাইলে। এবং এছাড়া নো ভিসা রিকোয়ার্ড এনভিআর যেটা, সেটার জন্য বেশ কিছু টাকা নিয়েছেন। এবং বিদেশিদের যে ভিসা এক্সটেনশন যেটা হয়, সেটার মেয়াদ বাড়িয়ে দিয়েছে কোনো নিয়ম নীতি না মেনে, ওখানেও বেশ টাকার বিনিময় করেছেন। সো এই অভিযোগগুলি তার বিরুদ্ধে উঠে যায়। তো আমি আসলে এই বিষয়টাই আপনাদের দুজন কাছেই জানতে চাচ্ছি যে আপনারা তো অনেকদিন ধরেই সাংবাদিকতা করছেন, এদের আসলে মানে হঠাৎ করে কালবেলা কেনই বা উঠিয়ে নিল, বা এদের বিরুদ্ধে আসলে কিভাবে আমরা কাজ করতে পারি? জি, প্রথম আমি আমানের কাছেই যাচ্ছি। আমন, প্লিজ। দুর্নীতির যে চিত্রটুকু আসে তা আসলে সর্বোচ্চ 10% থেকে 15% চিত্রটা আসলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। হ্যাঁ, তো এইখানে যে একটা অফিসের কথা আসে, পাসপোর্ট অফিসের কথা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে। হ্যাঁ, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিভিন্ন সংস্থা সরকারের বিভিন্ন আহ দায়িত্বশীল ব্যক্তিদের কাছে নানাভাবে জানাচ্ছে। এমনকি আপনার আইন আদালত থেকেও বিভিন্ন সময়ে এই দুর্নীতি সম্পর্কিত বিষয়ে আমরা আদেশ, নির্দেশ, উপদেশ এগুলো লক্ষ্য করছি। আমি 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 যেটা মনে করি যে যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, এই আইনি প্রক্রিয়াটাই দুর্নীতি বান্ধব আমি বলতে চাই। দুর্নীতি বান্ধব এই জন্য যে আপনি হয়তো খোঁজ নিলে বা নানা কারণে নানা মাধ্যমে জানতে পারবেন এই কর্মকর্তার, মানে প্রত্যেক সরকারি কর্মকর্তার আয়ের সঙ্গে তার জীবনযাপনের যে ব্যয়, জীবনযাত্রার যে ব্যয়, সেটা নিঃসন্দেহে অসামঞ্জস্যপূর্ণ। এবং এই অসামঞ্জস্যপূর্ণ থাকার বিষয়টি সম্পর্কে সরকার কখনোই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনেনি, এটা কোনো সরকারই আনতে পারেনি। আমি শুধুমাত্র বর্তমান সরকারের কথা বললে এটা একপেশে বক্তব্য হবে। অতীতে বাংলাদেশে যে সরকারি যখন দায়িত্ব পালন করেছেন, সেই সরকারি সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী, এমপি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দদের আয়ের
এবং ব্যয়ের একটি স্পষ্ট চিত্র জনগণের সামনে তুলে ধরার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কেউই অনুসরণ করেন। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সরকারি চাকরির যে বিধি আছে সে আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকারের মন্ত্রিসভা, এবং সেখানে এমন একটি শব্দ জুড়ে দেওয়া হয়েছে যে আগের আইনে বলা ছিল যে প্রত্যেক সরকারি কর্মকর্তা বছর শেষে তার আয় ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকিবেন। হ্যাঁ, বাধ্য থাকিবেন, কিন্তু এখন সেই জায়গাটায় বলা হয়েছে প্রয়োজনে। প্রয়োজনে প্রয়োজনে হওয়ার কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে এই প্রয়োজনে শব্দটা হওয়ার কারণে কোন সরকারি কর্মকর্তার অঢেল সম্পদের উৎস অনুসন্ধানের জন্য দুদককে আদালতের মাধ্যমে তার হিসেব চাইতে হবে। এটা আরো একটি জটিলতার মধ্যে ফেলে দেওয়া হলো। তো দুর্নীতি বান্ধব একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যদি প্রত্যাশা করি যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, এটা কখনোই আসলে বাস্তবায়ন করা সম্ভব না। আমি এখানে আরো একটু যুক্ত করতে চাই। নিশ্চয়ই দেখবেন যে আমরা বিভিন্ন সময় দেখি যে সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে যখন এই আর্থিক অনিয়ম বা যে কোনো ধরনের অপরাধের অভিযোগ ওঠে, তখন এটার তদন্তের দায়িত্ব দেয়া হয় একজন সরকারি কর্মকর্তার নেতৃত্বে আরো দুজন সরকারি কর্মকর্তাকে সেই কমিটির সদস্য করে। আমি এই কথাটাকে এইভাবে বলতে চাই যে যেই ডিপার্টমেন্টের অপরাধ সেই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে কি আসলে দোষটাকে বের করার সুযোগ আছে কিনা, মানে এইখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে। এবং এর চেয়ে মানে আমার কাছে এই প্রক্রিয়াটা বা এই নিয়মটাকে হাস্যকর মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মঈন, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো অলরেডি আমানের কথা শুনলেন, আমার প্রশ্নটাও শুনেছেন, আপনার বক্তব্য জানতে চাচ্ছি, বিশ্লেষণ। না, আমান আসলে ঠিকই বলেছে যে আসলে দুর্নীতির যে আমরা আমাদের এই রাষ্ট্রে দুর্নীতির যে চিত্র আমরা দেখি সেটা আসলে খুবই একদম লো রেঞ্জে, আমরা 5 to 10% চিত্রই হয়তো গণমাধ্যমে আসে, এবং যখন যে ইনসিডেন্টটা আসে সেগুলো নিয়ে আমরা আসলে কথা বলি। আপনি যে সেলিনা বানুর কথা বলেছেন, সেলিনা বানুর আমি নিউজটা পড়েছি। তো কি একটা অবিশ্বাস্য কাণ্ড দেখেন, সেটা সে 9 দিনের কথা বলছেন, আসলে তার ওয়ার্কিং ডে ছিল মনে হয় 5 থেকে 7 ডেজ। 7 দিন। 7 দিনের মধ্যে মনে হচ্ছে সে ওত পেতেছিল আসলে। হ্যাঁ, সেলিনা বানু যে যে সে কখন অসুস্থ হবে এবং আমি কিভাবে এতগুলো টাকা হাতিয়ে নেব, এবং পার পাসপোর্টে 1.5 লাখ টাকা সে হাতিয়ে নিয়েছে, যেটা দেখলাম। তো ইভেন শুধু তাই নেই, সেলিনা বানু দেখুন সারা বাংলাদেশে তার একটা নেটওয়ার্ক আছে। হ্যাঁ, এবং সব পাসপোর্ট অফিসে তার একটা সে সিন্ডিকেট তৈরি করেছে, এবং যেখান থেকে সে ঠিক একইভাবে এরকম কোটি কোটি টাকা সে হাতিয়ে নিচ্ছে। তো নিশ্চয়ই সেলিনা বানুর মতো এরকম পাসপোর্ট অফিসে নিজে একজন সেলিনা বানু না, এখানে সে অসংখ্য সেলিনা বানু আছে সেখানে, এবং আমার ধারণা সে টপ টু বটম সেখানে এই 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 দুর্নীতির ভাগিদার এরা সবাই। তো আপনি দেখবেন যে এই যে সম্প্রতি যে কারিগরিতে কি হয়ে যাচ্ছে, কারিগরিতে আমরা দেখতেছি একজন সিস্টেম অ্যানালিস্ট, উনি এই হাজার হাজার সে একদম সার্টিফিকেট জালিয়াতির সাথে সে জড়িত। ইভেন এর সাথে আপনি দেখেন এখন কারিগরির চেয়ারম্যানের ইনভলভ পাওয়া গেল, তার স্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আজকে চেয়ারম্যানকে তার পদ থেকে বের করে দেওয়া হয়েছে। তো আপনি হ্যাঁ, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আসলে আপনি যেখানে হাত দিবেন, এই বেনজিরের ব্যাপারটা আপনি দেখেন, আমাদের সাবেক ডিজি আমাদের র্যাবের, তার ব্যাপারে হিউজ আপনি দেখবেন একটা পত্রিকায় তার করাপশনের ব্যাপারে আমরা বলবো অভিযোগ, তার ব্যাপারে অভিযোগ এসেছে যে হিউজ করাপশন তিনি করেছেন। তিনি তার এই পদকে কেন্দ্র করে হোক, জবই হোক, তিনি তার যে চিত্র এসেছে এটা তো অবিশ্বাস্য। এবং আজকে কোর্টে তার ব্যাপারে তার এই যে করাপশনটা অনুসন্ধান হোক সে ব্যাপারে কোর্টে রিট করা হয়েছে, এবং দুদকও বলেছে যে তারা এটা ইনভেস্টিগেশন করবে। আসলে আপনি যেখানে হাত দিবেন সেখানে আপনি আসলে দেখবেন যে দুর্নীতির খই ফুটছে আসলে। হ্যাঁ, তো আসলে এখন এটার সিস্টেম নিয়ে আমান কথা বলেছে। তো রাষ্ট্র যেখানে দুর্নীতির পৃষ্ঠপোষক অথবা রাষ্ট্র যেখানে দুর্নীতিতে ইনভলভ থাকে, আমরা বলবো রাষ্ট্র তো নানান স্ট্রাকচারের মধ্য দিয়ে রাষ্ট্র গঠিত হয়, সেখানে রাষ্ট্রের সব স্ট্রাকচার এই দুর্নীতির মধ্যে আছে। এবং ইভেন
রাষ্ট্র পৃষ্ঠপোষক এই অর্থে যে আমান যে লয়ের কথা বললো, যে সিস্টেমের কথা বললো, সেগুলো তো দুর্নীতিকে কখনো নির্মূল করে দেয় না, বরং দুর্নীতিকে আরো উৎসাহিত করে। ইভেন বরং এই আমলাতন্ত্রের সাথে যারা আছে, যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোতে যারা দায়িত্ব পালন করছে, তারা আসলে তারা জানে, তারা নিশ্চিত যে আসলে এই এগুলো করলে যে আসলে কিছুই হয় না। তাদের কাছে তো সেই ধরনের কোনো রেফারেন্স নাই। তো যখন আপনি দেখবেন যে একটা ইনসিডেন্ট আসে সামনে, করাপশন আসে, তখন এটা হিউজ আলোচনা হয়। যদি এটা নিয়ে শক্তভাবে কেউ পড়ে থাকে, মিডিয়া পড়ে থাকে, দেন তার একটা একটা ট্রায়ালের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। তো আহ, তো আমাদের রাষ্ট্র আসলে দুর্নীতিকে উৎসাহিত করছে এখন। এটা এবং এই দুর্নীতিতে আমরা একদম নিমজ্জিতই বলা চলে, এবং সেই আপনি টপ লেভেল থেকে পিয়ন পর্যন্ত সবাই আসলে সুযোগ পেলেই তারা কিভাবে মানে তারা এর মধ্যে ঢুকবে সেটাই তারা অপেক্ষায় থাকে, এরকম আর কি। মানে এই দেখা যাচ্ছে এই দুর্নীতির সবচেয়ে কি বলবো যে আম, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু জনগণ, আমরা সাধারণ মানুষরা। হ্যাঁ, তা তো যাই অবশ্যই। হোক, মানে আপনাদের দুজনকে ধন্যবাদ, তবে আশা করব নিশ্চয়ই, গভর্নমেন্ট তো বলেছেন জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে। তো দেখা যাক, এই 3টা ঘটনা তো সম্প্রতি, তা কি এইটা জিরো টলারেন্স এটা এমন কেমনে? একটা ওয়ার্ড, জিরো টলারেন্স, এটাও একটা পলিটিক্যাল শব্দ আপা। হ্যাঁ, তো এগুলো ওই যে আমান বলছে যে সব সরকারের সময় আমরা এই ধরনের কথা শুনি, আসলে জিরো টলারেন্স। তো যদি এটা সত্যিকার অর্থে হতো, তাহলে আমরা জনগণ হয়তো একটা আশার জায়গা খুঁজে পেতাম যে হ্যাঁ, রাইট। আসলে দুর্নীতিবাজরা ধরা পড়ছে এবং তাদের একটা পানিশমেন্টের মধ্য দিয়ে আসলে তাদের সেটাই, যেতে আসলে হচ্ছে। পানিশমেন্টটা সেইভাবে যদি হতো স্ট্রংলি, তাহলে কিন্তু রাইট। অন্যরাও ভয় পেত। এবং আমান যেটা বলেছে যে এই যে বাধ্যতামূলক ছিল যেটা, যে সামঞ্জস্য আয় এবং ব্যয়ের বাধ্যতামূলক ছিল বছরে দেওয়া, সেটাও তো তুলে দিচ্ছে। সো আরোই তো তারা করবে। যাই হোক, রক্ষক যখন ভক্ষক হয় এ- তখন এ- আসলে এই প্রসঙ্গে এই প্রসঙ্গে একেবারে প্রাসঙ্গিক একটি কথা আমার এই মুহূর্তে মনে পড়লো। সেটা হচ্ছে যে প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ছিলেন, উনি হচ্ছে বাংলাদেশের একজন সাবেক মন্ত্রিপরিষদ সচিবের আহ মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে এসে ওনার সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন যে বাংলাদেশে এখন যে আমলাতন্ত্র নিয়ন্ত্রিত গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি, তার প্রবক্তা হিসেবে ওনাকে খোদা বেহেশতে দিবে না দোজকে দিবে, এটা ওনার ওনার আর খোদার বিষয়। আমি শুধু এইটুকু বলতে চাই। তো বিষয়টা আমি যেটা এই রাজনীতি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করার সুবাদে আমার অভিজ্ঞতা যেটা বলে, আমরা যতই বলি না কেন নির্বাচন, ভোট, যত কিছুই বলি না কেন, রাজনীতিবিদরা আসলে এই আমলাতন্ত্রের মাঝে আসলে এক ধরনের সীমাবদ্ধতার জায়গায় থাকে। সেই বা অসহায় বলা সীমাবদ্ধতার যেতে পারে কারণে কি? অসহায় অসহায় বলা যেতে পারে। সেই জায়গা থেকে আপনি দুর্নীতির বিরুদ্ধে যখনই একটা শক্ত অবস্থান নিতে যাবেন, তখন কিন্তু দুর্নীতিগ্রস্ত এই শক্তিগুলা ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই জন্যই এই জন্যই সবাই চায় যে তাদেরকে কোনো না কোনো ভাবে কনভিন্স করে আমরা ক্ষমতাটায় থাকবো। হুম, সেই কারণেই আসলে রাজনীতিবিদদের এখন বলা হচ্ছে যে মানে প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে গেছে। এই কারণে আসলে কিছুই করা যাচ্ছে না। তারপরও আমি তো আশাবাদী মানুষ, আশাই করি যে নিশ্চয়ই একদিন সুদিন আসবে।